লাইন দিয়েছে এখন। তো পাটি হাতে দাঁড়িয়ে পড়েছি। তুমি আমার তেঁতুল জল আলু মাখা। এখন দাদা কখন আমাদের ফুচকা দেবে, তো সেই আশাই। আমার দই ফুচকা, তুমি আমার তেঁতুল জল আলু মাখা। আরে থামলি কেন? চল। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগালাগালি নকিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে ইন্ট্রোডাকশনটা দিলাম, কেমন লাগলো বলুন? আগের দিন যে ও দাদা স্যালাড দাও, ও দাদা স্যালাড দাও, এটা আপনাদের এত পছন্দ হয়েছে, মানে লিটারেলি ওটা ভাইরাল হয়ে গেছে। মানে ওর ভিডিওটা যতটা না চলেছে তার চেয়ে বেশি আমার এই ওই ভিডিওর ইন্ট্রোডাকশনটা আপনাদের বেশি মনে ধরেছে। তো সেই রকমই ভাবলাম যে আরও একটা ওই ভিডিওরই একটা অংশ ফুচকা কাণ্ড, সেই ফুচকা কাণ্ডটাও আপনাদের সামনে তুলে ধরি। সেই ফুচকা কাণ্ড সম্পর্কে আপনাদের বলেইছিলাম, হ্যাঁ, যে মনে হচ্ছিল এত ফুচকা খেয়েছে যে ফুচকারা ওর দিকে তাকাচ্ছে, তারপরেও এত ফুচকা খাওয়ার পরেও আবার বলছে দাদা শুকনো দাও, মানে সব কিছুই ছাড়বে না। হ্যাঁ, তো যাই হোক, এত খাবার ফল কি হয়? অসুস্থ হয়ে যায় মানুষ, শরীর খারাপ হয়ে গেছে, শুনেছেন না? তো যাই হোক, শরীর খারাপেও কিন্তু মানুষ ব্লগ করে, শরীর খারাপটাকেই কিন্তু মানুষ কন্টেন্ট করে, দেখেছি অনেকবার। আগের বার যখন শ্বশুর এখানে এসে অসুস্থ হয়ে পড়েছিল, যে সময় ওরা নাটক করছিল, সেই সময় মানে অফিসিয়ালি নাটক করছিল আর কি, সেই সময় এখানে এসে কিন্তু এই বাপের বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছিলো, আর সেই অসুস্থতাটা কিন্তু বেছে বেছে খেয়েছে, বেশ ভালো করে কন্টেন্ট করেছে। তারপর সে সময় সন্দীপও দেখতে আসলো ওকে, যে অসুস্থ হয়ে পড়েছে বলে। তাহলে আজ অসুস্থ হয়ে সেটা আমাদের ক্যামেরায় দেখাতে পারছে না কেন? কেন কেন? তো এই অসুস্থতাটা সম্পূর্ণ মনের অসুখ। মনের মধ্যে এখন ভয় ভীতি কাজ করছে। অবশ্যই আপনাদের আগেও বলেছি, ইঙ্গিত দিয়েছি, সেই ভয় ভীতিটা কি। এমন তথ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে রেখেছে যে তারা যদি মুখ খোলে এরা মানে সম্পূর্ণ দর্শকরা ওদের চিনে নেবে। এমনিতেও ওকে সবাই খুব ভালো করে চিনে গেছে। যেই মেয়েটা কিনা একটা গাঁয়ের বধূ, রুন্নঝুনু নুপুর পায়, সারা বাড়িতে চলে ফিরে বেড়ায়, সেই মেয়েটি একটা ছোট্ট গৃহবধূ, সেই মেয়েটির ভেতরে যে এত কিছু আমরা তো জানতাম না। তো ওর সম্পর্কে আর নতুন করে আমরা কী বা জানতে পারবো? কি আমরা যা চেনা চিনেছি, কিন্তু তা সত্ত্বেও যে মানুষটা থাকে, যে মানুষটা আর কি নিজে অন্যায় করে, সে তো আর ভাবে না যে আমি অন্যায় করছি। তো সে চিন্তাই করে যে আমার এই দিকগুলো যেন আরও মানুষ জানতে না পেরে যায়। আমি যে এই ধরনের কথা বলেছি, আমাদের ভেতরে যে এই ধরনের কাদা মানে কি বলবো, পাঁক সমস্ত কিছু রয়েছে, সেই পাঁকগুলো যদি সবার সামনে চলে আসে, ব্যাস তাহলে কি হবে? সেই পাঁকগুলো সবাই যদি দেখে নেয়, তাহলে তো আমরা আর ইনকাম করতে পারবো না। সেই ভয় সম্মানের নয়। সম্মানের যদি ভয় থাকতো, সে কখনোই এরকম কোনো কাজই করতো না। কিন্তু ওর ভয় নেই, শুধুমাত্র ও জানে যে ইনকাম করতে হবে, ইনকামটা যাতে চলে না যায় সেই ভয়টা পায়। কারণ যেটা ভেবে বেরিয়ে এসেছিল, যার হাত ধরে বেরিয়ে এসেছিল, ভেবেছিল বিশাল পয়সা দিন ঘুরে যাবে, সেরকম ভেবে এসেছিলো। তার তো আশাভঙ্গ হয়েছে। সে জেনেই নিয়েছে যে এখন যতটা চালানোর আমাকেই চালাতে হবে। সে আমি বাপের বাড়িতে যদি থাকি, তাহলে বাপের বাড়িতেও আমাকেই ইনকাম করে সবাইকে রাখতে হবে। তবে গিয়ে আমি একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে আমার সাথে সবাই হেসে খেলে একটু সময় কাটাবে, আমি সুখে আছি, ভালো আছি, সেটা আমি ক্যামেরার সামনে আনতে পারবো। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে এই প্রসঙ্গ উঠলো যখন, অনেকগুলো কথাই উঠলো। তো এখানে আপনাদের সাথে আগের ভিডিওতেই আমি কিন্তু শেয়ার করেছিলাম যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভয় রয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে ওর প্রধান দালাল, প্রধান দিভাই কি ঘোড়ামুখী, যে কিনা হচ্ছে গিয়ে ওর ছোটদি। তো সেই ছোটদিকে তো এমন কথা ও আর ওর সো কল্ড বন্ধু মিলে বলে রেখেছে, সে যদি মুখ খোলে এরা সব দিক দিয়ে শেষ হয়ে যাবে। তো সেই ভয়টাই পাচ্ছে। নাহলে সত্যি শারীরিক কন্ডিশন যদি খারাপ থাকতো, তাহলে কিন্তু সেটাকেই কন্টেন্ট করে দেখাতো আর লোকের সিম্প্যাথি নিত। কিন্তু জানে ভালো করে যে এখন বুঝতে পেরেছে না যে কোনো মানে দর্শকদের মাথায়
সি লেখা নেই, কোনো নেই বলবো না, অনেকের মাথায় সি আছে যারা কিনা তাদের সম্পর্কে বলছি, তাদের সম্পর্কে একটু পরে। তো যাই হোক, সেখানে ও দেখছে যে যা করছি ধরা পড়ে যাচ্ছি, যা মিথ্যাচারিতা করছি আমি ধরা পড়ে যাচ্ছি। আমি তো অনেক দিন থেকেই বলে চলেছি, এই দিন মুখ খুললেই মিথ্যা কথা বলে, আর যা বলে যেগুলোর প্রয়োজন নেই সেক্ষেত্রেও মিথ্যা কথা বলে। যেই মিথ্যা কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই, ওকে কেউ জানতে চায়নি এমন এমন বিষয়, এই যে কানের দুল 60 টাকা দিয়ে কিনেছে না 80 টাকা দিয়ে কিনেছে, কোথা থেকে কিনেছে, এই কথাগুলো আসলে যাদের মনের মধ্যে চুরি থাকে না, চোরকে দাঁড়িয়ে তিনকা একটা কথা আছে না, তো ও ভাবে, ও যেহেতু মিথ্যাচারিতা করে তো সেই জন্য ও ভাবে যে লোকে আর কি যাতে ধরে না ফেলে, তার জন্য আমাকে এইটাকে বেশ ভালো করে গুছিয়ে বলতে হবে, কিন্তু ও ভুলেই যায় যে সত্যি জিনিসটা এমন, সে সামনে চলে আসবেই। তো একটা স্ক্রিনশট আপনাদের সাথে গতকাল আমি শেয়ার করেছিলাম, আমার থাম্বনেলেই দিয়ে দিয়েছিলাম, যেখানে আর বলেছিলাম যে ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে এখন পাল্লা ঝাড়তে চলেছে, পাল্লা ঝাড়তে চাইছে। চিন্তা করে দেখুন, ওকে একজন কমেন্ট করেছে ওর সম্পর্কে কি, ওরা কেমন ছিল আগে, কেমন ছিল পরে, ওকে কেন ভালোবাসতো, এই সমস্ত নিয়ে কমেন্ট করে বলেছে যে আর এগুলো ভাল লাগছে না, আমি অভ্যেস হয়ে গেছিলো তোমার ভিডিও দেখা, আমি লাইন টু লাইন বলছি না, তো অভ্যেস হয়ে গেছিলো তোমার ভিডিও দেখা, তোমাদের সিম্পলিসিটি, তোমরা যে ডাউন টু আর্থ এগুলো দেখে ভালোবেসে ফেলেছিলাম, তোমরা আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিলে। যখন এত নোংরামিও তোমরা শুরু করেছো, তাও আমি ভেবেছিলাম যে দেখি যদি ঠিক হয়ে যায় সব কিছু, সেই আশায় দেখতাম, বাট আমি এখন আর দেখবো না, তোমাকে সেটা জানিয়েই দিলাম। আর আমার মতো একজন যদি ভিউয়ার তোমার কমে যায়, তাতে আশা করি তোমার কিছু জানা যাবে আসবে না। তো তার উত্তরেও বলেছে যে আমি জানি না তুমি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় আমাকে ভুল বুঝছো, আমি এটুকুই বলবো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভিডিও দেখে আমাকে ভুল বুঝো না। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই আমি এখন বুঝে গেছি যে তারা শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্যই আসে, সেই জন্য আমি এখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্ক আর রাখছি না, তাদের সাথে আর যোগাযোগ রাখছি না। তাহলে চিন্তা করে দেখুন এখানে ও কাদের কথা বলছে, অবশ্যই ওর হয়ে যারা ভিডিও করতো তাদের কথা বলছে, ওর এগেনস্টে যারা ভিডিও করতো তাদের কথা কিন্তু বলেনি। ওর এগেনস্টে যারা ভিডিও করতো তারা তো প্রথম দিন থেকেই, যখন থেকে ওকে মানে ওর আসল রূপটা চিনতে পেরেছে, তখন থেকেই ওর সম্পর্কে আসল তথ্যগুলো তুলে ধরছে, যেটা ওর ক্ষেত্রে নেগেটিভ, ওর ক্ষেত্রে সেটা নেগেটিভ ভিডিও, তাই তো। তো সেই মানুষগুলোকেও বলছে না, কারণ তাদের সাথে কারোর সাথে তো আর ওর পার্সোনালি যোগাযোগ নেই। তাহলে এই যে কথাটা বললো, তাতেই তো পরিষ্কার বোঝা গেল যে ওর হয়ে যারা ভিডিও করতো ও তাদের কথাই বলছে, যে তারাও এখন ওর সম্পর্কে ভুলভাল তথ্য, ভুলভাল সমস্ত কিছু ছড়াচ্ছে, ওর ইমেজটাকে ডাউন করছে। সেই জন্যই ও চিনে নিয়েছে তাদেরকে, আর ও আর কোনোদিনও তাদের সাথে সেরকম যোগাযোগ রাখবে না, পরিষ্কার জানিয়ে দিল। তাহলে বুঝুন, চিন্তা করে দেখুন, যারা ওর হয়ে ভিডিও করতো তারা অবশ্যই আমার অপোনেন্ট, তারা একদিকে কলিগ, আমরা কলিগ, কারণ সবাই আমরা অন্যকে নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে, সবাই আমরা অন্যকে নিয়ে ভিডিও করি, কেউ কন্ট্রোভার্সি করে, কেউ সমালোচনা বলে, যে যা খুশি বলুক, এটা আমরা এরকম একটা আমাদের জোন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো সেখানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মধ্যে অনেকে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না, তো কারণ একজন পক্ষে বলে একজন বিপক্ষে বলে। তো আমি হতেই পারে যে আমার যে অপোনেন্ট যারা আছে, যারা ওকে ভালো বলতো, তারা কিন্তু সবাই আমার অপোনেন্ট, তারা আমার রাইভেলরি, তারা আমার কম্পিটিটার, তাই তো। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এই টিন কীরকম মেয়ে, বলছে যে বুঝতে পেরে গেছি যে তারা সবাই এসেই ছিল নিজের চ্যানেল গ্রো করার জন্য। চিন্তা করে দেখুন, যখন ওরা পাশে গিয়ে দাঁড়িয়েছিল, যারা ওর পাশে দাঁড়িয়েছে তারা, তখন কি ওর চ্যানেল ছিল? ও তো একটা চ্যানেল থেকে বেরিয়ে এসছে, মানে ও তো ওর বাড়ির থেকে ছেড়ে বেরিয়ে এসছে। যখন ওর চ্যানেলটা হলো, এই আমি কিন্তু তখন বেনিফিট অফ ডাউট যেহেতু ওকে দিয়েছিলাম, আমিও কিন্তু ওর যে চ্যানেল লিঙ্কটা আমার কমিউনিটিতে শেয়ার করেছি। ওর তখন সদ্য জন্মানো চ্যানেল, হ্যাঁ, একটা দুটো সাবস্ক্রাইবার ছিল না, মানে জাস্ট হয়তো 50-60টা হচ্ছে, সেই সময়ই জাস্ট চোখে দেখেছি, শেয়ার করেছি। সেরকম প্রত্যেক কটা মানুষ যারা ওর হয়েও ভিডিও করতো তারাও কিন্তু শেয়ার করেছে। এবার ওর ফেস ভ্যালু প্রচুর আছে, ওরা একটা কন্ট্রোভার্সির মধ্যে আছে, ওকে খুঁজে নিতে মানুষদের 2 মিনিট লাগেনি। আমি বলছি না যে আমি শেয়ার যদি না করতাম তাহলে আজ ওর চ্যানেলটা এত তাড়াতাড়ি 65K হতো না, একেবারেই নয়, বলছি না, বাট দেওয়া হয়েছে তো, অনেকেই দিয়েছি আমরা,
এটার জন্যই যে তখন ওকে এটাই ভেবে যে মেয়েটা অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত, এইসব ভেবেই তো আমরা তাকে দিয়েছি। তো সেই মেয়েটি দেখুন আজ নিজের জায়গা তৈরি করে নিয়ে একটা মোটামুটি ইনকামের রাস্তা করে নিয়ে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসেই নিজেদের চ্যানেল গ্রো করার জন্য। তাহলে এটা কতটা বড় স্বার্থপরতার কথা হলো না? তোমায় বলছি তুমি প্রথম তুমি যখন চিন্তা করে দেখো তো তুমি কীরকম মেয়ে। তোমার সাথে এই ফোকলার অনেক দিন আগের থেকেই, বিয়ের আগের থেকে তোমার সাথে প্রেম। তুমি তাকে ছেড়ে দিলে কারণ বেটার অপশান ছিল তোমার কাছে তখন সন্দীপ। ও তখন কিছুই করে না, তুমি তার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দিয়ে চলে আসলে, বিয়ে করে নিলে একে। এর সাথে থাকছিলে। যেই মুহূর্তে পরবর্তীকালে জানতে পারলে যে ও এবার আস্তে আস্তে গ্রো করছে, ও তোমাকে মানে ওই বুঝিয়েছে যে ও বিশাল একটা জায়গায় পৌঁছেছে, তখন তুমি এক মুহূর্ত আবার মানে সন্দীপকে ছেড়ে ওর কাছে যেতে তুমি চিন্তা করলে না। যেই পরিবার তোমাকে এত ভালোবাসা দিল, মানে সন্দীপের পরিবার, তাদের প্রত্যেক কটা মানুষকে তুমি মাটিতে নামাতে এক মুহূর্ত চিন্তা করলে না। যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার পাশে এসে দাঁড়ালো, তাদেরকেও আজকে তুমি ছোট করতে ছাড়ছো না। বাহ বাহ বাহ, কি দারুণ ব্যাপার, তাই না? তবে হ্যাঁ, আমি বারবার একটাই কথা বলেছি যে যেই সম্পর্কর মধ্যে ভাই স্বার্থ থাকে সেই সম্পর্ক এরকমই হবে। এরাও যেমন ওর সময় যখন ও দেখছে, বুঝছে, অন্যায় করছে, সন্দীপের ব্যাপারটা আমরা সবাই বলছি যে একটা ছেলে কি করে সম্ভব হতে পারে যে মিথ্যে কথা বলছে, যে বলছে যে আমার কাছে 2 টাকা থাকে না, আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি, তারপরেই দেখা যাচ্ছে যে সে ডকুমেন্টস নিয়ে এসছে, সে জামা কাপড় নিয়ে এসছে। সেইগুলো দেখেই তো যারা ওর পাশে দাঁড়িয়েছে তার সেখান থেকে সরে যাওয়া উচিত ছিল, বাট তারাও স্বার্থেই চলেছে ওর সাথে। তো আজ যদি ও ওদেরকে ছোট করছে, খারাপ আমাদের লাগার কোনো কথা না, বাট আমি দুজনকেই চেনাতে সাহায্য করছি, দর্শকদের। আমি এখানে মাঝখানে নিউট্রাল। আমার না ওদের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও আমার কিছু না, ওদের মধ্যে সম্পর্ক খারাপ হলেও কিছু না। আমি আমার জায়গায় স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে থাকবো, বাট দুটো ব্যক্তিদেরকে, এদেরকে চিনতে সাহায্য করছি দর্শকদের, যে আপনারা চিনুন যে এরা স্বার্থের জন্য আলটিমেটলি মাঝখানে কি সি লিখেছে কাদের কপালে, না দর্শকদের কপালে। বললাম না যে বলছি সি লিখেছে কাদের কপালে, দর্শকদের কপালে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওর পাশে গিয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানে সব ব্যাপারটা, যে সন্দীপের সাথে অন্যায় হচ্ছে, তার সত্ত্বেও দিনের পর দিন ওর কথা মানে একটুও যাচাই না করে সন্দীপকে, সন্দীপের মাকে, সন্দীপের বাবাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, মানে কি বলবো, দৃষ্টান্তমূলক একেবারে এক একটা ভিডিও হয়েছে, যেখানে এই টিনের যে ঘোড়ামুখী দালাল সে তো এমনভাবে কথা বলেছে যেন মানে সন্দীপ যা অন্যায় করেছে সমস্ত কিছু ওর সাথে অন্যায় করেছে। অ্যাকচুয়ালি সন্দীপের বউ ও এমনভাবে পার্সোনাল অ্যাটাক করে ওকে চোখ মুখ দাঁত মুখ খিঁচিয়ে পুরো নোক টোক এরকম করে বার করে খিঁচিয়ে পুরো একটা হিংস্র জানোয়ারের মতো সন্দীপের ওপর মানে ঝাঁপিয়ে পড়েছে। সন্দীপের মা, ওই ছোট বাচ্চা, যে বাচ্চাটা কিনা মা নেই, কিছু মানুষ তাকে কিছু গিফট টিফট দিয়ে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করছে, সেইগুলোকে ভিক্ষার দান বলে, তারপর হচ্ছে গিয়ে দয়ার দান বলে, বাচ্চাটাকে অনাথ বলে, অনাথের সাথে তুলনা করে যখন নোংরাভাবে অ্যাটাক করছে, সেই সময় এই তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ভিডিওগুলোকে কমিউনিটিতে সাজিয়ে দিচ্ছে আর লোকের কাছে পরিবেশন করছে। আজ বলছে আমি এদের থেকে দূরে থাকতে চাই। তাহলে বুঝতে পারছেন এরা কি? এরা শুধুমাত্র দর্শক ঠকায়। এদের এক এবং একমাত্র কারণই হচ্ছে এরা শুধু দর্শকদের ঠকায়, দর্শকদের ইমোশন নিয়ে খেলে। প্রত্যেক কটাকে বয়কট করা উচিত। কিচ্ছু না, কোনো গিয়ে রিপোর্ট মারতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট দেখবেন না, মন থেকে সরিয়ে দিন। আজকে এই ঘোড়ামুখী এর আগেও মন্দিরা যখন অন্যায় করেছে, মন্দিরার অন্যায়গুলো ঢেকে তাকে মদত দিয়ে গেছে। পরবর্তীকালে যেই সম্পর্ক নষ্ট হয়েছে তখন মন্দিরাকে এক্সপোজ করেছে। আর এই জিনিসটা আমি আগেও বলেছিলাম যে টিনের সাথেও হবে, আজ নয় কাল নয় হবে, কারণ এরা প্রচণ্ড স্বার্থপর। এরা স্বার্থ ছাড়া কিছু চেনে না, এরা নিজেদের ফায়দা ছাড়া কিছু চেনে না। এদের কাছে কোনো রকম কোনো সম্পর্কের দাম নেই, এদের কাছে ইমোশনের কোনো দাম নেই। দর্শকদেরকে মনে করে
পয়সা কামানোর মেশিন, এক একটা যন্ত্র। আপনাদের মনে করে এক একটা যন্ত্র যে এরা আসবে, এদের ইমোশান কিছু না, যখন তখন যে মুহূর্তে যখন তখন এদের ইমোশান নিয়ে দুমড়াবো মুচড়াবো, আর সেখান থেকে এরকম খিচে খিচে পয়সা বার করবো। কিছু মানুষ তো ভিউজের জন্য করছে, আর এখন কিছু মানুষ তো একেবারে ডাইরেক্টলি কিউআর কোডের মাধ্যমে, এই ঘোরামুখী কিউআর কোডের মাধ্যমে পুরো রস নিংড়ে নিচ্ছে দর্শকদের। এরা হচ্ছে এরকম। এটা কন্ট্রোভার্সি, এটা সমালোচনা, যেখানে অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলতে পারবো না। এত দেরি লাগে মানুষের বুঝতে যে মানুষ পরকীয়ারত, ব্যাস দেখে দ্যাটস ইট, বোঝা যায়। কারণ পরকীয়াটা একটা ভণ্ডামি, একটা চিটিং। তুমি তোমার পোষাচ্ছে না, আমি ডে 1 থেকে বলেছি, তোমার পোষাচ্ছে না তোমার স্বামীর সাথে, তোমার কোনো আপত্তি নেই, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে ডিভোর্স নাও, নিয়ে তুমি দরকার পড়লে আরেকটা করো বিয়ে, আবার তাকে ডিভোর্স দিয়ে আরেকটা করো, কোনো আপত্তি নেই। কিন্তু তুমি তোমার স্বামীর সাথে রয়েছো, নিজে সবাইকে দেখাচ্ছ সুখী গৃহকোণের মধ্যে রয়েছো, আর তার সত্ত্বেও আরেকজনকে বোঝাচ্ছ যে আমি অখুশি, অসুখী, তোমার সঙ্গ চাই, তোমাকে আমি চাই। সব দিক দিয়ে ঠকানো, সবাইকে ঠকানো, সবাইকে ঠকানো, আর কোনো কারণ না। আর এই পরকীয়ার মেন যে ভিত আছে সেটাই হচ্ছে শারীরিক খিদে, শুধুমাত্র শারীরিক ছিল এর ক্ষেত্রে। কিছু মানুষ থাকে যে হয়তো স্বামী তাকে সময় দিতে পারছে না, তার সাথে সে তার সময় সুযোগ, মানে কি বলবো, সব কথাবার্তা হ্যানা তানা সমস্ত কিছু শেয়ার করতে পারছে না, একাকিত্বে ভুগছে, কথা বলার লোক নেই বা কিছু নেই। এক্ষেত্রে তো তার ছিল না, হাজব্যান্ড তো সবসময়ই বাড়িতেই থাকতো। তাহলে বুঝতে পারছেন এখানে ব্যাপারটা কী হয়েছে। আর তার উপর মজাটার ব্যাপার এর ক্ষেত্রে এটাই হচ্ছে যে যেহেতু পূর্ব পরিচিত ছোটোবেলাকার আলাপ, সেটা তো একটা অন্যরকম ফ্যাক্টর কাজ করে, তাই না? যাই হোক, অনেকগুলো কথা বললাম, কিন্তু বলাই হলো না যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। অবশ্যই টিনকে এই কথাগুলো বলার ছিল, আর আপনাদের সামনে এদের আসল রূপটা তুলে ধরার আমার কর্তব্য ছিল। এবার চলে আসি, এই ঘোরামুখীর একটা ভিডিও দেখলাম, সেটা কি না ও সন্দীপকে ব্যঙ্গ করে করেছে, সন্দীপকে নিয়ে করেছে। ওই ভিডিওটার মধ্যে ও ওই সন্দীপের ভিডিওটা দেখে যে কথাগুলো বলেছে, পরিবর্তন, আমি মনে আছে বলেছিলাম যে হঠাৎ করে হৃদয় পরিবর্তন আসলো কি করে এর মধ্যে, যে এখন সন্দীপের ঝোল টেনে কথা বলছে, টিনকে ছোট করছে, টিনের বাবা মাকে বলছে তারাই সব কিছু দোষী। হ্যাঁ, তো সেটা নিয়ে একটা ভিডিও করেছে যে আমার মধ্যে বিশাল বড় পরিবর্তন এসছে। তো আজকে ওর পরিবর্তনের গুষ্টি কিলাবো, ওর ভিডিওটার মধ্যে ওর পরিবর্তনের গুষ্টি কিলাবো। তো চলুন দেখি ভিডিওটার মধ্যে কি রয়েছে। তো যাই হোক, ভিডিওর প্রথমেই যেটা বললো সন্দীপকে বাবা ফন্দীপের শর্ট, তো সেখানে বললো যে সন্দীপ তো জানেই না যে দেশে পৃথিবীতে কত মানুষ না খেয়ে মরে। কারণ সন্দীপ একটা ডায়লগ বলেছিল যে মানুষ শুনেছি খেয়েই মরে, না খেয়ে কখনো মরে না। তো এটা একটা মুহাবরা বা এটা একটা প্রচলিত কথা, এটা কোনো স্টেটমেন্ট নয়। এটা অনেক সময় বলা হয় যে সময় যে খুব যদি তোমার পেট আইধাই করে থাকে তাহলে বলে যে খেও না, আজকের দিনটা স্কিপ করো, কারণ মানুষ খেয়েই মরে, না খেয়ে মরে না। বাট এটাকে ও হঠাৎ করে কোথার থেকে নিয়ে আসলো কি না তত্ত্ব জ্ঞানের কথা, আর মানুষ খেয়ে মরে, না খেয়ে কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে, সেই ধরনের বোকা বোকা একটা যুক্তি খাড়া করলো। তো এটা সম্পূর্ণ ও একটা বলেছিল প্রচলিত কথা, সেটাকে ও একটা অন্যই মানে নিয়ে বসে ভিডিও বড় করতে হবে না, কি করবে, সেই জন্য করলো। তো যাই হোক, ঘোরামুখী বলছে যে এই যে সন্দীপরা কত টাকার খাওয়া খরচা করে বলুন তো। এই আজ হচ্ছে গিয়ে মটন খাচ্ছে, সপ্তাহে 2 দিন মটন খাচ্ছে, এই একদিন বেরিয়ে খেলো, একদিন ওই যে বাড়িতে সীমা এসে যে ট্রিট দিল সেটা ধরে নিল, আর একদিন নিজে আবার কিনেছে সেটা বললো। তো বললো এই যে কিছুদিন আগে না বলেছিল যে আমাদের সংসার খরচ এমন কিচ্ছু খরচা নেই, মাসের 5-6 হাজার টাকা, 6 হাজার টাকা হলেই আমাদের চলে যায়, কারণ আমাদের নিড খুব কম। তো সেই কথাটাও বলেছিল কোন পরিপ্রেক্ষিতে? ও বলেছিল যে যদি বাই এনি চান্স ইউটিউব না থাকে, ইউটিউবের ইনকামটা যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে আমরা না খেয়ে মরবো না, কারণ আমরা যেরকমভাবে চলি আমরা কিন্তু 5-6 হাজারের মধ্যেও সেটাকে চালিয়ে নিতে পারবো। তো সেটা ও বাই চয়েস করবে বলেনি, যে বাই চান্স যদি ওকে করতে হয়, ও তাহলে 6-6.5 হাজারের মধ্যেও ওর পুরো সংসারের খরচাটাকে, খাওয়া খরচাটাকে র্যাপ আপ করে নিতে পারবে। তাহলে এখানে গাড়ির তেলের খরচা, বাইরে খেতে যাওয়ার খরচা, বাচ্চার পড়াশোনার খরচা, এগুলো আসছে কেন? আর ওর ইনকাম তো মাসে 6-6.5 হাজার টাকা নয়,
সেটা তো আমরা সবাই জানি যে ওর মান্থলি ইনকাম কত, তাহলে ওর ক্ষেত্রে এই এত বড় যুক্তিটা প্রযোজ্যই হচ্ছে না। তো মানে সবার আগেই ভয়েড, নাল অ্যান্ড ভয়েড, মানে দূর হয় এখান থেকে। এই ধরনের বোকা বোকা যুক্তিগুলো খাড়া করে ফালতু ফালতু কথা বলে ফুটেজ খায়, কিছুই না। চিন্তা করে দেখুন তো সন্দীপ কি করেছে, সীমা ট্রিট দিয়েছে, সেটাতে কিছু করার ছিল না ওর, সেদিন মাটন খেয়েছে। তারপর কি করেছে, ওকে যেহেতু কলকাতায় যেতেই হয়েছে, একটা জায়গায় খাওয়া দাওয়া করতে হয়েছে, তো সেখানে ও একা খায়নি যে ও ডিসাইড করবে যে দুদিন আগে আমি সীমাদি, তো সেদিন আর তার আগের দিনই সীমা যে আমাকে সীমাদি ট্রিট দিয়েছে, তাহলে আমি এখানে মাটন খাবো না চিকেন খাবো, করা যায় না। ওখানে ও ছিল, ওর বন্ধু ছিল, বন্ধুর আরেকজন যে ছিল, কজন ছিল আমরা তো জানি না। তো সেখানে ওর একার ডিসাইডে তো এখানে করেনি, হয়তো যে অর্ডার দিয়েছে সে মাটনই অর্ডার দিয়েছে, তো সেক্ষেত্রে ও ওখানে খেয়েছে। এবার যেহেতু ও বাইরে মাটন খেয়েছে, সেহেতু ওর মনে হতেই পারে যে আমি তো সেদিন মাটন খেলাম, তাহলে একটু মায়ের জন্য একটু বাবা তো খায় না, মা একটু ছেলে, তাদের জন্য একটু করে অল্প করে মাংস নিয়ে আসি, কারণ আমি খেয়েছি তাদের জন্য নিয়ে আসি। তো এটা কোনো অন্যায়ের কথা যেখানে এইসব বোকা বোকা কথা বলছে? ওর যদি সংসার খরচ, মানে ও বলেছে যে যদি ইউটিউব না থাকে তাহলে আমি 6,000-এর মধ্যেও আমাদের খাওয়া খরচা চলে যাব। কেন বলেছে? যখন এই বাচ্চার কাস্টাডি নিয়ে কথা হয়েছে তখন এই কথাটা উঠে এসছে। সেটা আমিও বলেছি যে আর যদি বাচ্চার কাস্টাডি চাওয়া হয় তখন অনেক কিছু দেখা হবে, যে বাবা আর মায়ের মধ্যে কে ফাইন্যান্সিয়ালি বেশি সিকিওর, যেখানে টিনের আর কি এই ইউটিউব ইনকাম, হ্যাঁ তাও তো এই সবে সবে হয়েছে, সেখানে সেই ইউটিউবটা দুম করে বন্ধ হয়ে যেতেই পারে টিকটকের জন্য, তাহলেও বাচ্চাটাকে খাওয়াবে কি করে? তাহলেও কি করবে? ওর কি আলাদা কোনো সোর্স অফ ইনকাম আছে? সেক্ষেত্রেই বলা হয়েছিল যে সন্দীপের কিন্তু আলাদা সোর্স অফ ইনকাম আছে। ও বলেছিল যে আমি যা যা কাজ জানি, আমি ড্রাইভিং করে নেবো, আমি ইলেকট্রিকের কাজ করে নেবো, আমি সিসিটিভির কাজ করতে পারি, আমি কাজ করে নেবো, আমি প্রচুর কাজ এরকম জানি, আমি কোনো না কোনো চাকরি ঠিক জুটিয়ে নেবো যাতে করে আমার সংসারটা চলে যায়। সেক্ষেত্রে কীরকমভাবে চলবে? 6,500-6,500-এর মধ্যে আমার খাওয়া খরচা হয়ে যাবে, বাদ বাকি টাকা দিয়ে আমি অন্যান্য জিনিসগুলো করব, কাটেল করব, কিন্তু আমাদের অভাব হবে না। এইটাই বোঝানোর জন্য বলেছিল, আর সেইটাকে এই গণ্ডমূর্খটা এইরকমভাবে প্রেজেন্ট করছে। অশিক্ষিত ডিগ্রিধারী নামটাকে আমি এমনি এমনি দিইনি। তো যাই হোক, কি বলবো, এবার তুললো ওই কথাটা যে সন্দীপ নিজেকে খুব ভালো বাবা বলছে। কেন বলছে? যে আমার সন্তান, আমার রক্ত শরীরে বইছে, আমি ওকে খুব ভালোবাসি। তো বলছে সত্যি তুমি ভালোবাসো? তাহলে তুমি ওকে রেখে দিয়ে, ওর যখন শরীর খারাপ রেখে দিয়ে তুমি কলকাতায় কী করে গেলে? কারণ কেন ওই দিন কি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাটা পোস্টপোন করা গেল না? তো যাই হোক, এটা তো আমরা সবাই জানি যে ও ওখানে গেছিল ওর উকিলের সাথে মেনলি দেখা করতে। তো সেই উকিল সে যা টাইম দেবে সেই অনুযায়ী তো ওকে চলতে হবে। আর সবচেয়ে বড় কথা, সেটাকে পোস্টপোন করবে কিভাবে? কারণ ওর তো ডেট এগিয়ে আসছে। তাহলে কি বলবে? যেই দিন ওর ডেট, সেই দিনের আগের দিন ও গিয়ে দেখা করে আসবে, যাতে ওর উকিল এই সমস্ত কিছু ব্যাপারটাতে ছানবিন করে কি কোনটা কি কেস কীরকমভাবে সাজাতে হবে, কি তর্ক কি যুক্তি সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে, কি কি ধরনের ডকুমেন্টস লাগবে, সেটার জন্য কি এভিডেন্স লাগবে, সেগুলো সমস্ত কিছু রেডি করার জন্য তার একটু সময় দরকার নেই? মানে এই কি বলুন তো? আজকে চিন্তা করুন, সন্দীপকে যে কথাটা বলছে, আজকে চিন্তা করুন সন্দীপ এরকম কিছুই না। ও মনে করছি যে ও একটা মাল্টিন্যাশনাল অফিসে চাকরি করে, সেখানে ওর বাইরে কোনো সেমিনার পড়লো, তখন ও কি করবে? বাচ্চাকে কাঁধে করে নিয়ে যাবে, নাকি বাচ্চার অসুস্থতার বলে সে ক্যান্সেল করে দেবে? কেন ক্যান্সেল করবে? বাচ্চা এর আগেও মাকে বাবাকে ছেড়ে যার কাছে থেকেছে তার কাছেই নিশ্চিন্তে রেখে ও নিজের কাজ সারতে গেছে, আর এটা ও খুব ভালো করে জানে, এই গোড়ামুখেও ভালো করে জানে। বাট কি করবে? বলতে হবে না? দালালিটা তো এখনো পুরোপুরি ছাড়েনি, বলেছে তো যে এখনো হাতটা ধরে রেখেছি আমি। তো যাই হোক, ঘোড়ামুখী তো মনে হচ্ছে পুরোপুরি কমেডি শো করতে বসেছে, কারণ বলল যে এই যে তোমার এখন যেতেই হচ্ছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেই হচ্ছে, হ্যাঁ তার কারণ কি? আর তার সাথে সাথে আরেকটাও কারণ আছে, ব্যাপার আছে, সেটা হচ্ছে সবাই তোমাকে বলছে যে কাজের লোক রাখার কথা। তুমি বলছো কাজের লোক নাকি পাওয়া যায় না, তোমাদের ওখানে কাজের লোক পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায় না, পাওয়া গেলে নিশ্চয়ই রাখতো, কারণ সবাই বলছে রাখার কথা। তো যাই হোক, নিশ্চয়ই পাওয়া, মানে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। তো ওরা যখন খোঁজ করছে
তাহলে আশা করছি এরপর নিশ্চয়ই পাওয়া যাবে। তো যাই হোক, তোকে বেশি এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুই নিজের শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করতো। খুব তো বলেছিলি সীমার সাথে, সীমার বেয়ানের সব তুই বন্ডিং দেখবি, তুই নিজেরটা দেখাতো, তোর সাথে তোর শ্বশুর শাশুড়ির একটু বন্ডিংটা দেখা, তারপর গিয়ে কথা বলবি। তোর বাবা তোর মার সাথে তোর শ্বশুর শাশুড়ির একসাথে বসে বন্ডিংটা দেখা, তারপর গিয়ে কথা বলবি অন্যের বিষয়ে। তো যাই হোক, সেখানে বলছে যে কাজের লোক রাখবে কেন, তাহলে তো এই যে যাকে নতুন বিয়ে করে ঢোকানোর কথা তাকে তো ঢোকানোর সুযোগ পাবে না। হ্যাঁ, তাকে তো সেইভাবেই ঢোকাবে যে ঘরের কাজের জন্য মার যাতে হেল্প হয়, সেই জন্য আমার একটা বউ দরকার। অ্যাজ ইফ কে ওর এর আগে যে বউ ছিল সে যে কত কাজ করতো আমরা যেন দেখিনি। যে এখন সন্দীপের মার, সেই সময় ওর মা অনেক অল্প বয়স, তখন আরও 5 বছর আগে, অবশ্যই উনি আরও তখন অ্যাক্টিভ ছিলেন। সে সময় চিন্তা করে দেখেনি যে যাকে নিয়ে আসছে সে ঘরের কটা কাজ পারে কি না পারে। এমন 5-5টা বছর যে এই রান্না করতে পারি না, সেই রান্না করতে পারি না, কিচ্ছু পারে না, ঘরের কোনো কাজ পারে না। সেই মেয়েটি 5-5টা বছর রয়েছে, শুধুমাত্র কি করতো, ও যেরকম এই ঘোড়ামুখী যেরকম ওই এরকম করে ঝাড়ুদারের মতো একটা মপ নেয়, ওইটুকু শুধু মপ করতো। ওই বউটাকে দিয়েই কাজ করালো না, এখন নাকি আবার যাকে নিয়ে আসছে তাকে নাকি কাজ করানোর জন্য নিয়ে আসবে। ভাবুন, হাস্যকর ব্যাপার না? হাস্যকর না? আর তার উপর এ তো আগের ভিডিওতেই বলছিল আগেরটা তো গ্রামের ছিল, এবার কলকাতার ABCD জানা মেয়ে। তো কলকাতা থেকে ABCD জানা মেয়ে, পড়াশোনা শিক্ষিত এত, সে এসে ওদের এখানে নাকি মানে ওই ঘর মুছবে, বাসন মাজবে, তার জন্য নাকি সন্দীপ নিয়ে আসছে। ভাবতে পারেন সবাই কি তোর মতো নাকি রে? হ্যাঁ, তুই নামেই একটা ডিগ্রি অর্জন করেছিস, এম এ বিএডটা বলেছিলি, তারপর যেই ধরা পড়ে গেছিস, এখন আর বিএডটা বলিস না, MA তুই করেছিস। সেই MA করে তুই কাকে বিয়ে করেছিস? না যার টাকায় জল গরম হয় না। কেন করেছিস? হ্যাঁ, যার একটা ইনকামের মুরদ নেই, তাকে তুই বিয়ে করেছিস। তাহলে তুই কি ভাবিস যে মেয়েটি এত পড়াশোনা জানে, এত কিছু শহরে থাকে, সেরকম একটা মেয়ে সন্দীপ নিয়ে যাবে বাড়িতে ঘর মোছানো, বাসন মাজানোর জন্য? কোনো মানে হয় এই কথাগুলোর? চিন্তা করে দেখুন তো বন্ধুরা, পুরো বকওয়াস করছে এক একটা। তো যাই হোক, এই ঘোড়ামুখী বলছে যে তুমি তো এখন শুধু অপেক্ষা করছো যে পাবলিক যদি বলে একবার তাহলেই তুমি বিয়ে করে নিয়ে চলে আসবে। তুমি তো শুধুমাত্র এই রকমভাবে বলছো দর্শকদের কাছে যে আমার মায়ের খুব কষ্ট হচ্ছে, আমার দরকার এখন মায়ের জন্য অন্তত বিয়ে করা। হ্যাঁ, তুমি তো এমনি কাউকে পাত্তা দাও না, শুধুমাত্র দর্শকদের পাত্তা দাও, কারণ তুমি জানো যে দর্শকরা যদি বিমুখ হয়ে যায় তাহলে আর তোমার কিছু করার থাকবে না। তাহলে চিন্তা করে দেখুন, তাহলে ও দর্শকদের কথা চিন্তা করবে মানে কি হিসাবে চিন্তা করবে বিয়ে না করার জন্য, যেখানে কিনা ও দেখছে যে ওর বউ সে একটা দুধের শিশুকে ছেড়ে দিয়ে পরকিয়া করতে গেছে, সেখানে ভিউজ এত বেশি আছে, সেখানে ও বিয়ে করার জন্য চিন্তা করবে যে দর্শক দেখবে কি দেখবে না। মানে কি ধরনের, বললাম না কমেডি শো করছে, পুরো কমেডি শো চলছে, কোনো যুক্তির কোনো বালাই নেই, কোনো রকম ভাবে না, শুধুমাত্র নিজের মতো করে কিছু ভাট বকে যাচ্ছে। তো যাই হোক, এবার কমেডির চরম লেভেলে বলছে কি যে তুমি জানো না, এই যে তুমি ভাবছো যে আবার বিয়ে করবে, তার সাথেও অন্যায় করবে, এই যে তোমার যে বউ মানে টিন, ও যেরকম চুপচাপ মুখ বুজে চলে গেছে, সবাই কিন্তু সমান নয়, হয়তো এরপর তুমি এমন একজনের পাল্লায় পড়বে, সে তোমাকে আসলি অৌকাত দেখিয়ে দিয়ে চলে যাবে। মানে ভাবতে পারছেন কত বড় মানে একটা হাসির খোরাকের কথা বলছে। টিন নাকি চুপচাপ আস্তে করে সরে গেছে, মানে ভাই ওর আর কি করার বাকি ছিল, আর কোনটা করার বাকি ছিল? সন্দীপ বিয়ের বাসরাতে কি করেছে, কি করতে পারেনি, সমস্ত কিছু বলেছে। সন্দীপ বেডে কি করতে পারেনি সেটা বলেছে। সন্দীপের সাথে সন্দীপের মায়ের সম্পর্ক কলুষিত করেছে। সন্দীপের বাবা, যাকে আমরা দেখি মাটির মানুষ, তার সম্পর্কে নোংরা কথা বলেছে। সে কি যেন বলে, সন্দীপদের বাড়িতে মাটি খুঁড়ে অনেক কিছুই পাওয়া যাচ্ছে না, এরকম শোনা গেছে। তারপর হচ্ছে গিয়ে পাড়ার সালিশি সবার সামনে মানে ঝগড়াঝাটি করে তাদের মানে ওদের পুরো পারিবারিক সম্মানটাকে মাটিতে মিশিয়েছে। যে কিনা বলেছে সন্দীপের মুখের ওপর যে আমি তো এখানে থাকবো আর ওই ছেলেটির সাথে গল্প করব, এই সমস্ত কিছু করেছে। তারপর গিয়ে এমনকি ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময়ও রীতিমতো সেই নোড়া ফোড়া নিয়ে একেবারে রীতিমতো সিন ক্রিয়েট করে তারপর বেরিয়েছে। রিকভারির নামে যার বাবা এসে সন্দীপকে মারধর করেছে,
সোশ্যাল মিডিয়ায় দিনে রাতে মানে যেভাবে সন্দীপকে ছোট করেছে লোক লাগিয়ে, সন্দীপের মাকে ছোট করেছে লোক লাগিয়ে, তো আর এটাকে যদি চুপচাপ সরে যাওয়া বলা হয়, এরকম আরও প্রচুর জিনিস করেছে সন্দীপকে, পদে পদে ছোট করেছে। ওদের ভেতরকার খবর, ভেতরকার কথা, কোথায় কি সন্দীপ নাকি কোন বন্ধুর সাথে ওর রেট ফিক্স করেছে, এই সমস্ত কথা বলেছে। ওদেরকে এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগ দিয়েছে, 498A কেস দিয়েছে। ভাবুন, তাও কত না 2-3 মাস পরে গিয়ে। এই সমস্ত কিছু যে করেছে সে নাকি চুপচাপ সরে গেছে। তাহলে এরপর যে আসবে, যে সত্যি যদি অকাত দেখাতে হয়, তাহলে যেটা ও মানে এই নেড়ু মানে আমাদের ঘোড়ামুখী যেটা ওর বরের সাথে করে, সেটাই যদি করে তাহলেই অকাত দেখাবে। মানে ও যেরকম ভেড়ু পাশের ঘরে থাকে, ও অন্যকে নিয়ে পাশের ঘরে থাকছে, সেইটা করলে একমাত্র তাহলেই বলবো যে অকাত। বাদ বাকি তো সমস্ত কিছু করেছে। যেমন এও নিজের শ্বশুরবাড়িতে শুনেছিলাম তেল ফেল ঢেলে পুরো সিন ক্রিয়েট করে পাড়া জড়ো করে নিয়েছিল, সেই জন্যই না চুপচাপ থাকে এরা। সেই জন্য ও পাশের ঘরে অন্য কাউকে নিয়ে গিয়ে এডিটিং করলেও যৌবনের কেউ কিছু বলতে পারে না। এটা হচ্ছে আসল কথা, ওর মুখেই শুনেছি। ও যেরকম বলেছে মানুষ যৌবনের এডিটিং করে, ও জানে, ও এটাও বলেছে যে মানুষ যেরকম অন্যকে তেমনি ভাবে। তো ও নিশ্চয়ই মানে অন্যকে যখন যৌবনের এডিটিং ভেবেছে, তাহলে নিশ্চয়ই ও নিজেই যৌবনের এডিটিং করে। তাহলে সত্যি কথা বলতে যদি অকার দেখাতে হয় এরপর কাউকে, এইটুকুই অপশান বাকি রয়ে গেছে যে আমি ভাই পাশে বর এখানে থাকবে, পাশের ঘরে অন্য একজনের সাথে শুয়ে তাকে অকাত দেখাবো। এর চেয়ে বেশি আর কিছু বলতে পারলাম না আমি। তো যাই হোক, ঘোড়ামুখী জানে কম বলে বেশি, তো ঘোড়ামুখী বলছে যে এই যে তুমি বললে তোমার বাচ্চার শরীর খারাপ, ইমিউনিটি পাওয়ার কমে গেছে, একদিনের মধ্যে ইমিউনিটি পাওয়ার বেড়ে গেল। হ্যাঁ, একদিনে কি তোমার কাছে কোনো যন্ত্র আছে নাকি? আমিও বলছি সন্দীপ, তোমার কাছে কোনো যন্ত্র আছে নাকি মাপ মেপেছো সেটাতে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনারাও জানেন আমরাও জানি, যাদের এক্সপিরিয়েন্স আমি বারবার বলেছি না যে এক্সপিরিয়েন্স থাকা দরকার। আমি এই জন্য ওকে বলি যে তুই যেটা কোনোদিনও করিসনি, যেটা জানিস না, সেটা নিয়ে মুখ খুলবি না। মুখের মধ্যে কিছুই না। আমি তো আগেও বলেছিলাম যে আমাকে খুব কোলেস্ট্রল বলেছিল না, আমি বলেছিলাম যে তুই যত বেশি বলবি তোর আমার কোলেস্ট্রল বার করে তোর মুখে ঠুসে দেবো। তো আজকেও আবার ঠুসে দিচ্ছি, কারণ ব্যাপারটা বাচ্চার। সেখানে চিন্তা করে দেখুন, বাচ্চার ইমিউনিটি পাওয়ার হঠাৎ করে বেড়ে গেছে, বা সেটা আমরা বুঝবো কি করে, বেড়ে গেছে কি না জানি না। তবে আমরা কি দেখছি, একটা বাচ্চা ঝিমোচ্ছে, খেলছে না, এটা দেখেই তো বুঝছি। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললো ও এইগুলো করছে কারণ ওর ইমিউনিটি পাওয়ার কমে গেছে, ওকে চট করে কোনোভাবে কোনো ভাইরাস অ্যাটাক করছে। তারপর ওষুধ খাচ্ছে। সেই বাচ্চাটাই যখন যেরকম ঝিমিয়েছিল সেখান থেকে যখন লাফাঝাপি, দৌড়াদৌড়ি সমস্ত কিছু করছে, তো আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার বাচ্চা তার মানে আস্তে আস্তে ইমিউনিটি পাওয়ারটা বাড়ছে, কারণ ওর মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ছে বলেই তো ও সেই ভাইরাসগুলোকে তার শরীরের ভেতর থেকে তাদের সাথে লড়ে ওর শরীরটাকে চাঙ্গা রাখছে, সে আরও খেলে ধুলে বেড়াচ্ছে। এটার জন্য কি রকেট সায়েন্স করতে লাগে? কিন্তু করতে লাগে, ওর ক্ষেত্রে করতে লাগে, কারণ ও তো জানেই না। এই জন্যই বলে না, দেখবেন আপনারা যে যখনই আপনি কোনো জবে যাবেন বা কিছুতে যাবেন, সবার আগে আপনাকে বলবে যে আপনার এক্সপিরিয়েন্স কত। সবার আগে আপনি যখন কোনো জবের ক্ষেত্রে যাবেন, আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে কিসের জন্য? যে কোনো ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেখে। কেন দেখে? যারা দেখে তারা কি বুড়বাক? তাদের মাথায় কিসি লেখা রয়েছে যে জিজ্ঞাসা করে যে আপনার এক্সপিরিয়েন্স কত? কারণ মানুষ এক্সপিরিয়েন্স থেকেই শেখে। যেটার ওর এক্সপিরিয়েন্স নেই সেটা নিয়ে মুখ যখন খোলে ভীষণ রাগ ওঠে, তার উপর যখন সেটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়। তো পরিষ্কার কোনো মানে যন্ত্র লাগাই না, বোঝাই যায় আমার বাচ্চা ঝিমোচ্ছিল, এখন বাচ্চা খেলাধুলা করছে, তার মানে ও আস্তে আস্তে রিকভারি করছে। এর জন্য যন্ত্র লাগবে? যন্ত্র পেলে ওটা দিয়ে তোকে দিতাম একদম। তো যাই হোক, ভীষণই সেন্সিটিভ একটা প্রশ্ন, ভীষণ সেন্সিটিভ একটা বিষয় তুলেছে আমাদের এই ঘোড়ামুখী শুটকি, ডিগ্রিধারী অশিক্ষিত লোটে শুটকি। বলছে যে এই যে তুমি মুখে বলছো যে তুমি বাচ্চাকে রোজ একটা করে ডিম খাওয়াচ্ছ, বাচ্চাটা এই খাচ্ছে সেই খাচ্ছে, তা আমরা কেন দেখতে পাই না? হ্যাঁ বাবা, আমরা কেন দেখতে পাই না? হ্যাঁ সত্যি, আমিও এই প্রশ্নটা বলতে চাই যে আমরাও কেন দেখতে পাই না? এই যে গপু 3 বেলা সেবা পাচ্ছে, হ্যাঁ মানে ওই যে ননী গপু যে 3 বেলা সেবা পাচ্ছে, আমরা কেন দেখতে পাচ্ছি না? শুধুমাত্র মুখেই শুনছি যে সে সেবা পাচ্ছে। এই যে রোজ প্রত্যেক দিন যে দেখা যায় যে প্রত্যেক দিন না, মাঝে মাঝেই দেখা যায় যে একটা
প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা চিকেন সিদ্ধ হচ্ছে, বাট সেই চিকেনটা সেটা যে এই যে শেরুর নাম করে সিদ্ধ হচ্ছে, আর সেটা ভেড়ু খাচ্ছে না নেড়ু খাচ্ছে আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না ভাই? আমরা শুধু কি দেখছি যে ওই একবেলা করে শুধু একটু দই দিয়ে, না বেশ করে দই দিয়ে চবর করে এরম করে ওইটারে খাওয়ানো হচ্ছে, চার পেটাকে খাওয়ানো হচ্ছে। বাদ বাকি এই চিকেন সিদ্ধটা কোথায় যাচ্ছে? আমরা শুধু শুনছি যে পেডিগ্রি আসছে, বস্তার পর বস্তা পেডিগ্রি আসছে, ওই শেরুকে নাকি পেডিগ্রি খাওয়ানো হয়। তো আমরা কেন দেখতে পাচ্ছি না সেটা? একদিনও তো দেখতে পেলাম না, একদিনও দেখলাম না যে শেরু চিকেন খাচ্ছে বা পেডিগ্রি খাচ্ছে। সবসময় দেখি ওই ধরে মুখের মধ্যে এরকম করে ঠুসিয়ে দই ভাত খাওয়ানো হচ্ছে। তাহলে এগুলো কোথায় যায়? আমরাও একটু জানতে চাই কোথায় যায়। হ্যাঁ, তো শোন, হ্যাঁ একদিন দেখিয়ে দিয়েছে, সেক্ষেত্রেও আমি বারণ করে দিয়েছি যে রোজ দেখাতে না, কারণ এই তোর দৃষ্টির জন্য বারণ করে দিয়েছি। বাচ্চাটা কি খাওয়ানো হচ্ছে সেটা দেখানোর দরকার নেই, কারণ বাচ্চা যখন সুস্থ থাকবে, হাসবে, খেলবে, দৌড়াবে, ঝাঁপাবে, আমরা ঠিক বুঝতে পারবো যে ও ঠিক আছে। তার জন্য ওদের রোজ দিন কী খাওয়াচ্ছে সেটা দেখানোর দরকার নেই। এটা কোনো মানে সরকারি স্কুলের মিড ডে মিলের ওর বাচ্চা বসেনি যে রোজ দিন পাতে ডিম পড়ছে না ডাল পাট পড়ছে সেটার জন্য ইন্সপেকশনের লোক থাকবো আমরা, একেবারেই না। বাচ্চা সুস্থ সবল রয়েছে, আমরা সেটা দেখেই বুঝতে পারবো যে হ্যাঁ প্রপারলি খাওয়া হচ্ছে। যখন খাওয়া হয়নি তখনও যখন বলা হয়েছে যে ওর জন্য আলাদা করে রান্না করার, সেটাও বলা হয়েছে। আমি বলেছি, তুই দর্শকদের কথা বলছিস তো, সে দর্শকদের মধ্যে আমিও ছিলাম একজন, তো আমি বলেছি, এরকম প্রচুর দর্শক বলেছে, তো তারাও সবাই এটা বুঝে যাবে যে ওর ঠিকমতো খাচ্ছে কি খাচ্ছে না। তোর এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, তুই দেখা ওই যে চিকেনটা হয়। তুই শুধু ভাবি যে এই যে শেরুটা বসে ভাবে যে মা গো মা জননী, আমার নাম করে প্রত্যেক দিন প্রত্যেক সময় তুমি চিকেনটা দেখাও, কিন্তু সেই চিকেনটা তো ভেড়ুর কাছে চলে যায়, আমি তো পাই না মা। হ্যাঁ মা, তোমার লজ্জা লাগে না মা আমার নাম করে মিথ্যে চিকেনগুলোকে নিজেরা আত্মসাৎ করতে? তোমরা তো ওই মিড ডে মিলে যারা ডিম দেয় না তাদের থেকেও অধঃপতনে। ছি। তো যাই হোক, এবার ঘোড়ামুখী বলছে যে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য মাটা 3টে অবধি থানায় বসেছিল, কেন দিয়ে আসনি? তো সবার আগে প্রশ্ন একটাই, যখন ও যাচ্ছিল ও তো একা যায়নি, টোটো করে মা, ভাই, দাদা সবার সাথে ঘিরে যাচ্ছিল, তখনই কেন বাচ্চাটাকে নেয়নি? তখনই যদি নিয়ে যেত তাহলে তো প্রশ্নই উঠতো না। মানছি ওখানে গিয়ে বসেছিল, ফোন একবার এসেছিল, প্রথমবার ভয় পেয়েছিল, তারপরে তো আবার ফোন করে বলেছিল যে ঠিক আছে কোথায় দিয়ে আসতে হবে বলুন, থানায় গিয়ে দিয়ে আসছি। তখন কেন অস্বীকার করেছে যে না এখন আনতে হবে না বাচ্চা? তখন কেন অস্বীকার করেছে? কারণ তখন এর মা বুঝিয়েছে, নিস না, পারবি না, আমার পক্ষে তো সম্ভব নয়, বাড়ির কাজ সামলে ওই দুরন্ত বাচ্চা সামলাতে পারবো না। এই সমস্ত কিছু হয়েছে, সমস্ত প্রি প্ল্যান করে তারপর গেছে। না হলে চিন্তা করে দেখুন বন্ধুরা, তারপরেও তো দুদিন কৃষ্ণনগর ছিল, ও তাহলে থানার মারফত এসে নিয়ে যেতে পারতো না? পারতো তো, বাট নিয়ে যায়নি। আরে ভাই, যে কিনা এই রিকভারির দিন, এত দিন পর বাচ্চার কাছাকাছি এসেও বাচ্চাকে একবার সামনের দিকে এসে বুকে জড়িয়ে নিতে চাইলো না, তার কথা এখন বলছে যে মেয়েটাকে আমরা কত দোষারোপ করিস কেন? যখন ইনফরমেশন দিত ভিডিও করতিস সেগুলো নিয়ে, তখন তো খুব ভালো লাগতো, যে দাদা মেরেছে, ওর যে ফোকলাটা তোকে বলতো হ্যাঁ দাদা মেরেছে, তখন তো বলতিস এই রকম দাদা, দেখো এইটা দাদা, এইসব ভেতরকার খবর নিয়ে এসে ভিডিও করতিস না, দিত না ইনপুট, সেগুলো সন্দীপের সম্পর্কে দিত না, তখন খুব ভালো ছিল। এখন বলছিস যে হ্যাঁ ওকেও আমি দোষ দিই, কি দোষ দিস? তোর বোঝা হয়ে গেছে, তোর সাথে ঘা পড়েছে, সেই জন্য এত চিরবিড়াচ্ছিস। আমি প্রথম দিন থেকেই বলছি যে বাচ্চাটাকে নিয়ে আয়। কেন বলছে? কারণ ওর গাত্রদাহ হচ্ছে, যে সন্দীপের চ্যানেলে বাচ্চাটাকে দেখানো হচ্ছে, ও বলছে যে বাচ্চাটাকে নাকি প্রপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো ও যদি নিজের কাছে নিয়ে আসে, যদি নিজের কাছে নিয়ে যেত, নিজের ভিডিওতে দেখাতো না, সেক্ষেত্রে সেটা প্রপ ছিল না। নিয়ে আসার কথা ছাড়ো, এই যে জবের থেকে জন্ম লগ্ন থেকে শুরু করে বাচ্চাটাকে দিনের পর দিন দেখিয়ে গেছে, তখনও সেটাকে প্রপ হিসেবে ব্যবহার করা হয়নি, যে হঠাৎ করে সন্দীপের হাতে পড়ে ওটা প্রপ হয়ে গেল। এই ঘোড়ামুখীর রাগ এই কারণেই যে বাচ্চাটার জন্য সন্দীপকে সবাই আরও বেশি করে ভালোবাসা দিচ্ছে, ভিউজ দিচ্ছে, গিফট দিচ্ছে, যার জন্য ওর পা থেকে মাথা অবধি ওর হিংসায় জ্বলে যাচ্ছিল। আর তার সাথে ছিল সীমার পাবলিসিটি।
সীমা যেহেতু বাচ্চাটার সাথে ভিডিও দিচ্ছে, বাচ্চাটার সাথে ওর সমস্ত কিছু দেখাচ্ছে, সেটা মানুষ প্রচণ্ড ভালোভাবে দেখছে, ওগুলো ওর রাগের কারণ তাতে মানে লাফিয়ে 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 সীমার চ্যানেলটা উন্নতির পথে যাচ্ছে। সেই জন্য ওর এত বেশি রাগ যে কোনো মতে বাচ্চাটাকে নিয়ে চলে আয়, বাচ্চাটাকে তোর কাছে নিয়ে চলে আয়, তাহলেই দেখবি ওদের ভিউজ চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে। যেসব মানুষরা ওদের ওখানে ভিড় করছে সব তোর ওখানে ভিড় করবে, তখন তুই বাচ্চাটাকে প্রপ হিসাবে ব্যবহার করবি, আর আমরা সেই বাচ্চাটারই সিম্প্যাথি দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাবো দর্শকদের কাছে। এই ওর মনোবাঞ্ছা ছিল। বাচ্চাকে ভালোবেসে কখনোই না, যদি সত্যি ভালোবাসতো তাহলে জানতো যে আগের বাড়ি শুধুমাত্র হাসনা বাদ গেছে, তাই এদের অবস্থা খারাপ হয়ে গেছে বাচ্চাটাকে একটুখানি রাখতে। সেখানে রাখবে কি করে? বলছে যে রক্তের টান কাকে বলে, ওদিকে বাচ্চা অসুস্থ হয়েছে, এদিকে মা নাকি অসুস্থ হয়েছে। ও যদি অসুস্থ হতো না তাহলে সেই অসুস্থতাটাকে বেঁচে খেত, দেখতিস, বুঝলি? আর এই যে বুঝতে পারছি যে আগের দিন যে একটুখানি ডোজ দিয়েছিলি মিনা বলে, তাতেই বুঝতে পেরেছি নিশ্চয়ই ফোন এসেছে, ওদি ভাই আমার ওপর রাগ করেছো, তুমি আমার ওপর রাগ করেছো। তা বলি মিনা করেছিল না মিনার ফোকলা? চাট পাপড়ি চাট মনে হচ্ছে দিয়েছে, সেই জন্যই এখন আবার মিনার প্রতি একটু দেখছি সদয় ভাব দেখাচ্ছে। তো যাই হোক, এই ঘোরামুখী নিজস্ব তো কোনো ট্যালেন্ট নেই, কিন্তু তা এখন আসে কিছু ট্যালেন্টেড মানুষের কমেন্ট নিয়ে। তো তার মধ্যে একজন বলছে যে বাচ্চাটাকে তো মিনাই নেবে, মিনা তার কাস্টাডি নেবে। ও তারতে আগে ভাগে বলে দিল যে এখন থেকেই কিছু বলবেন না, হয়তো আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। মানে ভাবুন, যার নিজের কনফিডেন্স নেই যে সত্যি ও যাকে বলছে যে বাচ্চাটাকে নিয়ে যায় সে আদৌ নিতে চায় কি না চায়, সেটা কনফিডেন্স নেই, আর সেখানে বলতে বসলো সব প্রথম থেকে যে হ্যাঁ আমি বলেছি বাচ্চাটাকে নিয়ে যা। ভাবুন, বলছে যে আমি শুধু চাই বাচ্চাটার প্রতি যেন মা সদয় হয়, হ্যাঁ আমি ঈশ্বরের কাছে চাইবো। মানে ভাবুন কোন লেভেলের যে সে বলছে মা বাচ্চার প্রতি সদয় হবে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কোনো মানে হয়? তো তারপর চলে আসলো একটা মারাত্মক কমেন্ট, সেটা হচ্ছে কি না, বাচ্চাদের খেতে মোবাইল দেখতে যারা খায় সেসব বাচ্চাদের লালাক্ষরণ হয় না, কারণ যেহেতু তার মাইন্ডটা মোবাইলের দিকে কনসেন্ট্রেটেড, সেই জন্য তার ব্রেনের কাছে সিগন্যাল পৌঁছায় না যে এখন তুমি খাচ্ছ আর তোমার মাথা থেকে লালারস ক্ষরণ করতে হবে যাতে জিনিসটা পাচ্য হয়। তো সেখানে ঘোরামুখী বলছে হ্যাঁ এই জিনিসটা আমি জানি, একদম ঠিক বলেছে। তো যাই হোক, শোন একটা কথা, শোন, অভিযোজন বলে কোনো কথা শুনেছিস? অভিযোজন বলে একটা ওয়ার্ড আছে। তো মানুষ প্রত্যেকটা সময় নিজেকে নিজে চেঞ্জ করতে থাকে। একটা সময় এক সময় যেটা করতো এখন সেটা করে না। এক সময় গুহার মধ্যে থাকতো, এখন আর গুহার মধ্যে থাকে না। এক সময় গায়ের মধ্যে যেরকম পশম ছিল, কাঁচা মাংস খেত, খায় না। আস্তে আস্তে মানুষ অভিযোজনের মাধ্যমে সমস্ত কিছু শিখেছে। একটা ছোট্ট টেস্ট করা হয়েছিল, সেটা ডগদের ওপরে করা হয়েছিল। একটা পার্টিকুলার সময় ডগটাকে খেতে দেওয়া হতো আর তার সাথে একটা ঘন্টি বাজানো হতো। তো এরকম রোজ 7 দিন দিতে থেকেছে। তখন দেখা গেছে যে 7 দিনের মাথায় যখন খাবার দেয়নি, ঘন্টিটা বাজানো হয়েছে, তাতেই ওর মাথা থেকে মানে জিভ থেকে লালারস ক্ষরণ করা শুরু করেছে, কারণ সে জেনেছে যে এই ঘন্টিটা বেজেছে মানে আমি খাবারটা পাবো। তেমনি এখন প্রচুর মানুষ এখন এরকম হয়ে গেছে যে তারা বেশিরভাগ মানুষই কিন্তু টিভি দেখতে ডাইনিং টেবিলের সামনেই টিভি দেখতে খায়। প্রত্যেকটা মানুষই এখন জেনে গেছে যে আমাদের এখন টিভি দেখতেই আমরা খাবো, এটাই আমাদের টাইম কাটানোর। আর সেরকম বাচ্চাদের তো হয়েই গেছে, অভ্যেস হয়ে গেছে। আমি বলছি না এই অভ্যেসটা খুব ভালো অভ্যেস, এটার অন্যথা যদি করা যায় তার চেয়ে ভালো আর কিছু হয় না। কিন্তু এখন মোবাইলটাকে বা ল্যাপটপ বা ট্যাব এগুলোকে সম্পূর্ণভাবে ব্রাত্য করে রেখে যাওয়া যাবে না, কারণ এরকম অনেক কোর্স অনেক কিছু হচ্ছে যেগুলো কিনা তোমাকে মোবাইলের মাধ্যমে, তোমাকে কম্পিউটারের মাধ্যমে, তোমাকে ল্যাপটপের মাধ্যমেই শিখতে হবে। যখন কোভিডের টাইমে পড়াশোনা বাচ্চারা মোবাইলে করেছে, বেশ একটা লম্বা টাইম পিরিয়ডে তাদের এই অভ্যেসটা হয়ে গেছে। তো এই নিয়ে আবার বলেছি না, এক্সপিরিয়েন্স যেখানে নেই সেখানে কথা বলবি না। আর যিনি বলেছেন তিনি বলেছেন ঠিকই, অনেকটাই ঠিক বলেছেন, কিন্তু তার মাথায় রাখা উচিত এটা যে অভিযোজনের মাধ্যমে আমরা এখন সব শিখে গেছি। যদি সত্যি এটা ওনার থিওরিটি যদি সত্যি হতো না, তাহলে প্রত্যেক কটা বাচ্চা এখন ইনডাইজেশনে ভুগতো। কারণ আজকের ডেটে প্রত্যেকটা বাচ্চা 99.9 বাচ্চারা তারা মোবাইল দেখতে খায়। যদি বিশ্বাস না হয় তুই তো করবেন, তাই জন্য জানিস না। যা যত বড় বড় ব্লগার আছে তাদের বাচ্চাদের দেখবি, ইনসাইড আউট, স্নেহা, দেবজিৎ,
থেকে শুরু করে আরও আমি এদের দুজনকে নামটা বললাম, তাছাড়া এরকম আরও প্রচুর বুড়ি বুড়ি ব্লগাররা আছে যাদের বাচ্চারা সারাক্ষণ সুরজিৎ শাহ তার মেয়ে সবসময়, কারণ এটা হয়ে এসছে, কিছু করার নেই, ওদেরকে মোবাইল থেকেও সরিয়ে রাখা যাবে না, ওদেরকে এই টেকনোলজিগুলো শিখতে হবে। কারণ এরপর যখন এআই আসবে, এআই মানে জানিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যখন আসবে, যেসব ধরনের অ্যাডভান্স টেকনোলজি আসছে, মোবাইল না জানলে সে বাচ্চা কী করবে, সব জানতে হবে তাকে। তাই বেশি যেটা জানিস না সেটা নিয়ে মানে কপচাতে আসিস না। তো যাই হোক, ও বলছিল খুব যে ঘরের কাজ, হ্যাঁ কী কাজ করে সন্দীপ, হ্যাঁ কী করে। আমি বলি যে ও কী কাজ করে, ওর নাকি বলে বাড়িতে এত কাজ, প্রাণী তো কজন, মানে কি আর বলবো, বরবারই বলেছি, 2টো পোষ্য, আর তার সাথে সাথে এখন একটা নতুন এমন একজন এসছে যে কিনা কোথাও নড়তে চড়তে পারে না, ওর বক্তব্য অনুযায়ী জড় পদার্থ, মানে ওর গপু ওই বলেছে জড় পদার্থ, যে কিনা সারা বিশ্বকে নাড়াচ্ছে, তার সম্পর্কে এমনভাবে কথা বলেছে সে ওর কাছে জড় পদার্থ। তো তাদের ও কী কাজ করতে হয়, বাড়িতে শুধু বসে বসে একবার করে নাইটি চেঞ্জ করে, পিছনে যে পর্দাটা আছে দিনের পর দিন ওই একই কন্ডিশনে। আমি আমার ছোটোবেলা থেকে মনে হচ্ছে যেন দেখে চলেছি ওই পর্দাটাই, ওইখানেই এই চোখের মধ্যে আমার আটকে রয়েছে, সেই ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি মনে হচ্ছে, একদিনও পর্দাটা কাচলো না। কি নোংরা, মানে গিদর, সারা ঘরের মধ্যে কোনায় কানায় ওর হচ্ছে গিয়ে নোংরামি, শুধু নোংরা। ও আবার বলে যে অনেক কাজ করেছি, কি কাজ করে ও, ঘর মোছার জন্য অল্টারনেট ডে ঠিক করা আছে, মানে সপ্তাহের মধ্যে 3 দিন ঘর মোছা হবে, 4 দিন হবে না, 25-26 দিন অন্তর যার বাড়িতে চাদর চেঞ্জ হয়, সে অন্যকে বলছে যে কি কাজ করো তুমি, যার বাড়িতে পোষ্য আছে তার বাড়িতে শুনেছেন কখনো যে ও মনে হয় 15 দিন বলেছিল, চলো আমি 15 দিনই মানছি, 15 দিন অন্তর কারোর বাড়িতে চাদর চেঞ্জ হয়, কারোর বাড়িতে যার বাড়িতে পোষ্য আছে তার বাড়িতে ঘর মোছার জন্য অল্টারনেট ডে থাকে, মানে যেই দিনগুলো তো ঘর মোছে না সেদিন ও বাসি ঘরের মধ্যে ঠাকুরকে পুজো করে। তাহলে চিন্তা করে দেখছেন, এর মুখে ডায়লগবাজি শুনতে ভালো লাগে, কাদের ভালো লাগে? ও যে ডায়লগগুলো দেয় একটা নিজের লাইফে ও সেগুলোর কাজে লাগায় না, ও এরকম একজন মানুষ, সবচেয়ে বড় ভণ্ড। তো যাই হোক, ভিডিওটার মধ্যে প্রচুর ভুলভাল কথা বলছে। আবারও বলল যে ওই সন্দীপের দিদি নাকি বলেছে, যে জিজ্ঞাসা করেছিল যে ওর মা কৃষাণুকে যে মা কোথায়, তখন বলেছে যে মা নাকি মারা গেছে। কিন্তু প্রথমেই বাচ্চাটা বলেছিল, জিজ্ঞাসা করেছিল তখন বলেছিল মা মামার বাড়িতে আছে, মা মামার বাড়িতে আছে। সেই প্রশ্নের উত্তরটা ওর পছন্দ হয়নি, সেই জন্য আবারও জিজ্ঞাসা করেছে তোমার মার কথা মনে পড়ে, তখন বলেছে মা মারা গেছে। কারণ ও ভেবেছে এই মাটা এই শিলাদেবীর মা, শিলাদেবী যাকে মা বলছে তার কথা ভেবেছে। নাহলে প্রথমেই যখন জিজ্ঞাসা করলো তাহলে এই কথাটা বললো কেন যে মা মামার বাড়িতে আছে? এই কথাগুলো মানুষ বুঝতে পারে না, সবাই বুঝতে পারে, বাট ও বলতে হবে। সেই জন্য মিনার সাথে মানে মনোমালিন্য হয়েছিল, এখন মিনার সাথে সেটা মেকআপ করতে হবে না, তো সেই জন্য। তো যাই হোক, আরও ভুলভাল প্রচুর কথা বলছে, যে ওই যে খাওয়া নিয়ে বলছিল লালা রস ক্ষরণ হ্যানা ত্যানা, সেটার মধ্যে একটা কথা বলেছিল, বলতে আমি ভুলে গেলাম, যে আমরা হাত দিয়ে মাখি তখন গিয়ে আমাদের মাথায় সেন্সার কাজ করে। তাহলে বলছি যেসব দেশে, তাহলে এই যে ওয়েস্টার্ন দেশগুলোতে যে চামচ দিয়ে খায়, শুধু ওয়েস্টার্ন কেন, আমাদের এশিয়ান অনেক কান্ট্রিতে যারা চপস্টিক দিয়ে খায়, তাদের তো খাবারের মধ্যে হাত লাগে না, তাহলে তাদের কাছে তাদের ব্রেনের মধ্যে পড়ে না, যে চলে না যে এই যে আমাদের তাহলে খাবারটা এখন রসক্ষরণ করতে হবে, হজম করতে হবে, তাদের মাথায় আসে না। মানে এই কোথার থেকে এই ধরনের কথাবার্তাগুলো আনে, আমি ভাই অবাক হয়ে যাই, যেভাবে সাইন্টিফিক্যালি বললো কথাগুলো, বাট সেই সাইন্টিফিক্যালি কথাগুলোর মধ্যেও সেটা বুঝতে হবে যে সেটা তুমি কোন সময়কার দেখেছো, আর আজকে কোন ডেট, কোন যুগ। প্রচুর ভুলভাল কথাবার্তা বলছে। তো এই যে বলছে যে নিজেই বলছে যে বাচ্চাকে নেবে কি না শিওর নেই, আর বলছে যে বাচ্চা যখন মা ছিল তখন তো কই বাচ্চা অসুস্থ হতো না, ইমিউনিটি পাওয়ারের অভাব হতো না। ভুলে যাচ্ছে যে বাচ্চার মা কিন্তু ওকে ব্রেস্টফিড করাতো, তো ব্রেস্টফিডিং বাচ্চা তার ইমিউনিটির পাওয়ার এমনিতেই চট করে কমতে চায় না। আর বলছে যে বাচ্চাকে কেন এই অসুস্থতার মধ্যে খাওয়ানো হচ্ছে, কি যেন বলে মাটন কেন খাওয়া হচ্ছে, এটা নাকি কেউ লিখেছে। আমার তো সব কটা মনে হচ্ছে যেগুলো পড়লো বেশিরভাগ ও নিজেই করেছে। একমাত্র যিনি ওই লালা রসের সম্পর্কে বলেছেন, যার নাম ধরে বললো, সেটা বাদে বাদ বাকি সমস্ত ওই বলেছে, যেগুলোকে সন্দীপকে খারাপ বাবা প্রমাণ করার জন্য বলেছে।
যার কোনো যায় আসে না তার বাচ্চা কীরকমভাবে রয়েছে না রয়েছে, তার মা এসব ধরনের কথাবার্তা বলছে, জোর গলায় বলতে পারছে না যে হ্যাঁ ওর মা ওকে নিয়ে নেবে, দিয়ে দাও। আমি যেমন জোর গলায় বলতে পারছি যে হ্যাঁ ও বাচ্চাটা সন্দীপের কাছেই থাকবে, ভালো থাকবে, বাট ও বলছে কি যে হয়তো নাও হতে পারে, ও আমরা যেটা ভাবছি সেটা নাও চাইতে পারে, কারণ ও ভালো করে জানে বললাম না। আবার যখন স্বার্থে ঘা পড়বে তখন আবার আসল কথাগুলো বেরোবে যে না বাচ্চাটাকে তো নিতে চাইনি, আমি বলেছিলাম বাচ্চাটাকে নিতে চাইনি, তখন দরকার পড়লে কল রেকর্ডিংও শুনিয়ে দেবে যে দেখো আমি বলেছি বাচ্চাটাকে নাও, আর ও বলছে না আমার পক্ষে রাখা সম্ভব হবে না দি ভাই, আমি কি করে সামলাবো। ঠিক আছে, তো যাই হোক এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ।